আসসালামু আলাইকুম। তুরজাস বিসিএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আমরা যে ধারাবাহিক সাধারণ জ্ঞানের ক্লাস নেওয়ার কথা ছিল, 46তম বিসিএস প্রিলি আমাদের অতীব নিকটে, কিন্তু এখন যে সময়টা আছে তার ভিতরে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে 47তম প্রিলি নিয়ে। এবং আমি আশা করি যে আপনারা যদি নিয়মিতভাবে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসগুলো করেন, বাংলাদেশের যে বিষয়গুলি রয়েছে প্রাচীন ইতিহাস থেকে এবং পরবর্তী যে ইতিহাস রয়েছে, আন্তর্জাতিক যে বিষয়গুলি রয়েছে, প্রতিটা ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ মার্কস ক্যারি করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি আপনারা সাধারণ জ্ঞানের এই 70 মার্কসে যদি 50+ পান, ইনশাল্লাহ 46 এবং 47 উভয় প্রিলিতে কোয়ালিফাই করবেন। আজকের আমাদের যে আলোচ্য বিষয় যে সেটা হচ্ছে বাংলার প্রাচীন রাজবংশ। এই প্রাচীন রাজবংশের মধ্যে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মৌর্য বংশ সম্পর্কে। মৌর্য বংশ সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে, আজকের আমাদের আলোচ্য টপিকস হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত এম্পায়ার। কি গুপ্ত বংশ বা গুপ্ত এম্পায়ার? এই গুপ্ত বংশ ভারতীয় প্রাচীন রাজবংশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বংশ, এবং এই বংশের যিনি প্রতিষ্ঠাতা বলে জানা যায়, তাকে বলা হয় শ্রীগুপ্ত নামে একজন ছিলেন। শ্রীগুপ্ত, এই শ্রীগুপ্ত এই বংশের সূচনাকারী, কিন্তু তিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করতে পারেননি। শ্রীগুপ্তের সন্তান প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 320 খ্রিস্টাব্দে ভারতে এই গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন, যেখানে মৌর্য বংশের পতন হয় একটি শক্তিশালী সাম্রাজ্যের, সেখানে গুপ্ত বংশের সূচনা কার হাত ধরে? প্রথম চন্দ্রগুপ্তের মাধ্যমে। এই প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী যিনি রাজা, যাকে বলা হয় এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত এত বড় একজন শক্তিশালী সামরিক শাসক ছিলেন, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। কি বলা হয়? নেপোলিয়ান। আপনারা সবাই নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে জানবেন। নেপোলিয়ান বোনাপার্ট তিনি একজন মহাযোদ্ধা ছিলেন, যিনি ফ্রান্সকে সারা বিশ্বে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1815 সালের ওয়াটারলুর যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার পরবর্তীতে তার এই সাম্রাজ্যের পতন হয়। আর সেই নেপোলিয়নের সাথেই তুলনা করা হয় এই গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্তকে। এই সমুদ্রগুপ্ত শুধু নেপোলিয়ন হিসেবে পরিচিত নয়, তিনি শ্রেষ্ঠ সামরিক শাসকও ছিলেন। এর পরবর্তীতে গুপ্ত বংশ থেকে আপনাদের সবচেয়ে বেশি জানা যে বিষয়টি দরকার, সেটা হচ্ছে গুপ্ত বংশে আরেকজন শাসক ছিলেন, যার সময়ে সাহিত্য, শিক্ষা, জ্যোতির্বিজ্ঞান, গণিত প্রতিটি ক্ষেত্রে এই গুপ্ত বংশ সারা পৃথিবীতে আলো ছড়িয়েছিলেন, যার জন্য প্রাচীন ভারতের ইতিহাসে এই গুপ্ত শাসনকে সোনালী অধ্যায় বলা হয়, সোনালী যুগ বলা হয়। সেই শাসক হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি হচ্ছেন স্বনামধন্য রাজা। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। কি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি সভা ছিল। কি সভা ছিল? নবরত্ন সভা। নবরত্ন সভা অর্থাৎ নবরত্ন মানে 9 জন বিখ্যাত সভাসদ ছিলেন, যাদের জন্য এই গুপ্ত বংশ আলোকিত হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ভারতের প্রাচীন একজন মহাকবি কালিদাস। কে ছিলেন? কালিদাস। এই কালিদাস একটি গুরুত্বপূর্ণ মহাকাব্য লিখেছিলেন, সেটা আমরা জেনে নেই। সেই মহাকাব্যটি হচ্ছে মেঘদূত। কি? মেঘদূত রচনা করেছেন। কে রচনা করেছেন?
কালিদাস। কালিদাস ছাড়াও বরাহমিহির, ঐতিহাসিক, একজন বিখ্যাত ঐতিহাসিক বরাহমিহির, হ্যাঁ বরাহমিহির, তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। বরাহমিহির ছিলেন। বরাহমিহির ছাড়াও আপনারা জানেন যিনি ভারতে শূন্যের প্রচলন করেছিলেন, কে? আর্যভট্ট। কে? আর্যভট্ট। আর্যভট্ট কি? আর্যভট্ট। ইনি শূন্য প্রচলন করেছিলেন। চিন্তা করেন, কালিদাসের মতো মহাকবি, বরাহমিহির মতো বিখ্যাত ঐতিহাসিক এবং আর্যভট্টের মতো বিশ্ববিখ্যাত গণিতবিদ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাইকে আলোকিত করেছিলেন। সুতরাং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে অন্যতম বিখ্যাত শাসক, যার সময় নবরত্নের সূচনা হয়েছিল। এই গুপ্ত বংশ ভারতে যে রাজধানী ছিল সেটা ছিল পাটালিপুত্র। কি? পাটালিপুত্র। এটি হচ্ছে ভারতীয় অংশের রাজধানী পাটালিপুত্র। আর গুপ্ত বংশ তৎকালীন সময় বাংলায় সমুদ্রগুপ্তের সময় ছড়িয়ে পড়ে। তখন বাংলায় গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন। কোথায়? পুণ্ড্রবর্ধন। পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত? মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায়। আর এই মহাস্থানগড় গত এই নিবন্ধন পরীক্ষায় আসছে, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা দেখতে পারি যে বাংলার রাজধানী কোথায়? পুণ্ড্রবর্ধন। কোথায়? পুণ্ড্রবর্ধন। পুণ্ড্রবর্ধনের পুরাতন নাম হচ্ছে কি? মহাস্থানগড়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? একটু ইউজ করে নেই। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া। হ্যাঁ, করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এটি বর্তমান বগুড়া জেলায় অবস্থিত। আর এই গুপ্ত বংশের পরিসমাপ্তি ঘটে 585 খ্রিস্টাব্দে। এই মধ্যপ্রাচ্যের একটি দুর্ধর্ষ জাতি ছিল, তারা হচ্ছে হুন জাতি। এই হুন জাতি এবং মালবের রাজার আক্রমণের ফলে 550 খ্রিস্টাব্দে মৌর্য বংশের গুপ্ত বংশের সমাপ্তি ঘটে। সুতরাং আমরা দেখলাম যে মৌর্য বংশের পরে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশের ধারাবাহিক বিষয়টি হচ্ছে 320 খ্রিস্টাব্দে গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়। কার হাত ধরে? প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের অন্যতম প্রখ্যাত বিখ্যাত শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার সময় নবরত্ন সবার সূচনা হয়। আরেকটি ঘটনা ঘটে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চৈনিক পরিব্রাজক, কে? চৈনিক পরিব্রাজক ফাহিয়েন আসে। কে আসে? ফাহিয়েন। চৈনিক কি? চৈনিক পরিব্রাজক ফাহিয়েন বাংলায় আসে কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। সুতরাং বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে কিভাবে এই ভারতের ইতিহাস সহ যে কোনো ইতিহাস উপস্থাপন করতে হয় সেটা আমার জানা আছে, এবং আমরা যে আপনাদের নিয়ে পরিশ্রম করছি, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ভালো কিছু আমরা দিতে পারবো সামনের দিকে। আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকেন, তুর্যস বিসিএস টিউটোরিয়ালের কে আপনারা ফলো করেন। যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে আমাদের পেজে ইনভাইট করেন, এবং আমরা সামনের দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, যেটা ক্রমিক ভাবে সামনের দিকে এগোতে থাকবে, এবং আপনারা 46-47তম বিসিএস এর সাধারণ জ্ঞানের প্রস্তুতি অত্যন্ত ভালোভাবে সাধিত হবে। আপনাদের সবাইকে আবারও তুর্যস বিসিএস টিউটোরিয়াল স্বাগত জানানো হলো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।